প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্যে। আমাদের সরকার প্রধান দেশের বাইরে গেলে, অসুস্থ থাকলে বা কোনো কারণে তার অনুপস্থিতি হলে তার যে রুটিন ডিউটি আছে সেই সব কে পালন করবেন, এমন কিছু কি সুনির্দিষ্টভাবে আমাদের আগে থেকে সাব্যস্ত করা আছে? আমরা অন্তত গত কয়েক সরকারের আমলে সেটি দেখিনি। কারণ কোনো কারণে দেখা গিয়েছে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলে কোনো একজন সিনিয়র মন্ত্রী রুটিন দায়িত্ব পালন করতেন, আর সেই বিষয়ে একটি নামকাওয়াস্তে একটি প্রজ্ঞাপন জারি করা হতো। সেভাবেই আমরা জানতাম যে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন 3 দিনের জন্যে, 2 দিনের জন্যে। তিনি ফিরে আসা পর্যন্ত তার রুটিন দায়িত্বগুলো কেউ একজন পালন করবেন, আর তিনি সাধারণত একজন সিনিয়র মিনিস্টার, জ্যেষ্ঠ মন্ত্রী সেই দায়িত্বগুলো অতীতে পালন করেছেন, আমরা দেখেছি। বাট এবারই প্রথমবার দেখা গেল বিষয়টি ভিন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকার ক্ষমতা গঠন বিএনপি দলটি সরকার গঠন করেছে। বিএনপি দলীয় সরকার এখন আমাদের আছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর এই বিষয়ে যেটি বলছিলাম, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি, এই বিষয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সিদ্ধান্ত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে। 17 তারিখ গভীর রাতে, 17ই মার্চ গভীর রাতে আমরা এই বিষয়ে জানতে পারি যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাকে কে অফিসিয়েট করবেন বা তার দায়িত্বগুলো কে পালন করবেন। তো এমন একটি প্রজ্ঞাপন 17 তারিখে জানানো হলো রাতে, আর 18 তারিখ সেটি আবার আমরা জানলাম স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে। আর সেই থেকে নানা কারণে এই প্রজ্ঞাপন নিয়ে মানুষের মধ্যে কথা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় এটি নিয়ে কথা হচ্ছে। অনেক জায়গায় কানাঘোষা হচ্ছে, অনেকে সরাসরি বিষয়টি নিয়ে কথা বলছেন না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত বিষয়টিতে। তো লোকের এক ধরনের ভয় আছে, কারণ আমরা আগের স্বরাষ্ট্রমন্ত্রীদের দেখেছি কথা বলা খুব সহজ ছিল না, বিশেষভাবে আওয়ামী লীগ আমলে 15.5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কথা বলা বা তিনি জড়িয়ে যান এমন কোনো বিষয় আলোচনা করা, এটি সহজ ছিল না, আর করে অনেকে বিপদে পড়েছেন। তো সেই ভয় তো অনেকের আছে। আর সাম্প্রতিক সময়েও সালাউদ্দিন আহমেদ ক্ষমতা নেবার পরপরই এমন দুটো ঘটনার সৃষ্টি হয়েছে যে তাকেও ভয় করবার অনেক কারণ আছে। যেমন প্রথম আলোর একজন সাংবাদিক চাকরি হারিয়েছে। কেন? তিনি কোনো একটি ফোল্ডারে জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে কোনো বক্তব্য বা কোনো কিছু সেভ করে রেখেছিলেন, আর শোনা গিয়েছে যে সেই ফোল্ডারটিতে যে নামে সেভ করা হয়েছে সেই নামটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অবমাননা করছিল। সেই জন্যে প্রথম আলোর মতো একটি পত্রিকা, সেই পত্রিকার একজন সাংবাদিক চাকরি হারিয়েছেন। খুবই সাম্প্রতিক কথা এটি। আবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তা চাকরি হারিয়েছেন, সরাসরি বরখাস্ত। কেন? কারণ শোনা গিয়েছে তিনি কোনো একটি ইভেন্টে, যেখানে ফান করে যেসব করা হয়, ব্যঙ্গচিত্র বা এরকম কোনো কিছু, ব্যঙ্গাত্মক একটি ঘটনার কোনো ইভেন্টে তিনি গোয়িং অপশনে চাপ দিয়েছিলেন, আর সেই অপরাধে তাকে চাকরি হারাতে হয়েছে। অতি সাম্প্রতিক ঘটনা এটি, যেটি অনেককে বিস্মিত করেছে। এই বাংলাদেশ আমরা চাইনি, আর এই বাংলাদেশের জন্য 1400+ মানুষ প্রাণ দেয়নি, 30,000-এর মতো মানুষ অঙ্গত্ব এবং পঙ্গুত্ব বরণ করেনি। এই বাংলাদেশ আমরা চাইনি যে কোনো একজন সালাউদ্দিন আহমেদ সম্পর্কে কেউ কিছু বললে তাকে সঙ্গে সঙ্গে চাকরি হারাতে হবে। এইটি অধ্যাপক ইউনূসের আমলে ঘটেনি। অধ্যাপক ইউনূসের আমলে বাংলাদেশ ভোগ করেছে সবচাইতে বেশি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যা কিছু আছে, যত রকমের ফ্রিডম আমরা বলি, সবাই সেটি ভোগ করেছে। যা ইচ্ছে তাই বলেছে, গরিবের ভাবির মতো অধ্যাপক ইউনূসকে যা ইচ্ছে তাই বলা গেছে। বিএনপির নেতারা আরও বেশি বলেছেন, সবচাইতে বেশি বলেছেন। সম্মিলিত করলে একটি মহাভারত দাঁড়াবে। যে খিস্তি খেউর বিএনপি নেতারা করেছেন প্রধান উপদেষ্টা সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, সেই সরকারের এক্সপার্টদের সম্পর্কে, সংস্কার কমিশনগুলো সম্পর্কে এবং ঐকমত্য কমিশন সম্পর্কে, এটি মহাভারত হবে বিএনপি নেতাদের খিস্তি খেউরগুলো যদি একসঙ্গে করা যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নেননি কারোর বিরুদ্ধে। যাই হোক, হ্যাঁ, দু একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট বিষয়ে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন সালাউদ্দিন আহমেদ সম্পর্কে অনেকের ভয়ভীতি আছে, তাই এই বিষয়টি নিয়ে তেমন আলোচনা হচ্ছে না, আবার আলোচনা হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসল কথায় আসি। বিষয়টি হলো গত 17 মার্চ রাতে যেই বিষয়টি জানা গেল
যে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলে তার দায়িত্ব কে পালন করবেন। তো এই বিষয়ে জানা গেল প্রধানমন্ত্রীর দপ্তরের যে রুটিন কার্যাবলী আছে, কার্যক্রম আছে, সেটি পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আর জানা গেল আরও 3টি বিষয়ে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আর সেই 3টি বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল রাষ্ট্রের জন্য। সেটি হলো প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ। 3টি বিভাগই খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব খুব সংবেদনশীল এট দ্য সেম টাইম। তো এই দায়িত্ব সালাউদ্দিন আহমেদ পালন করবেন। আর অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে যে 25 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, তাদের ক্ষেত্রে কি হবে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তার বিকল্প। তিনি যদি উপস্থিত না থাকেন, কোনো কারণে অনুপস্থিত থাকেন, তাহলে তাকে কারা অফিসিয়েট করবে, তাদের দায়িত্ব কে পালন করবে। সেক্ষেত্রে বলা হয়েছে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কোনো মন্ত্রী এবং তার বিকল্প উপস্থিত না থাকলে আমির খসরু মাহমুদ চৌধুরী তার দায়িত্ব পালন করবেন, সংসদের সেই মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবেন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী যদি উপস্থিত না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, তো এখন কথা হলো এই আলোচনাগুলো খুবই সাধারণ হতে পারত, এটি নিয়ে কোনো প্রশ্নই না উঠতে পারত। এভাবেও কিন্তু বিষয়টি দেখা যায় যে আগের সরকার প্রধানেরা মনস্থির করলে বিদেশে যাবেন, কোথাও যাচ্ছেন, অনুপস্থিত থাকবেন, এমন সিচুয়েশন তৈরি হলে তাৎক্ষণিকভাবে প্রজ্ঞাপন দেওয়া হতো যে তিনি যাচ্ছেন, অমুক দায়িত্ব পালন করবেন। বাট এই সরকার, তারা ব্যাখ্যায় বলেছেন সেটি, এই সরকার চেয়েছেন বিষয়টি গুছিয়ে করা যাক, সুশৃঙ্খলভাবে করা যাক, যাতে সরকার কখনো আনরিপ্রেজেন্টেটেড বা আন্ডার রিপ্রেজেন্টেটেড না থাকে। তার মানে সরকারের প্রতিনিধিত্ব সবসময় নিশ্চিত হয়। সংসদে কোনো মন্ত্রী থাকলেন না, তার বিকল্প প্রতিমন্ত্রী থাকলেন না, উত্তর দেবার সেই মন্ত্রণালয়ে কেউ থাকলেন না, কোনো প্রশ্ন উত্থাপিত হলো, সেই প্রশ্নের উত্তর দেবে কে? অর্থাৎ ওই মুহূর্তে ওই জায়গাটিতে সরকার আনরিপ্রেজেন্টেড, অর্থাৎ তাকে কেউ প্রতিনিধিত্ব করছে না। তাই সরকার এটি এইভাবে দেখছে এবং ব্যাখ্যা এইভাবে এসেছে যে সরকার চেয়েছে সার্বক্ষণিকভাবে সব জায়গায় সরকার রিপ্রেজেন্টেড হবে, সরকারের প্রতিনিধিত্ব থাকবে। তাই আগাম বিকল্প একটি কাঠামো দাঁড় করানো হয়েছে। তো এটিকে পজিটিভলি দেখা যেত, কিন্তু তারপরেও এই বিষয়ে কিছু প্রশ্নের উত্থাপন হয়েছে, কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে, বেশ কিছু রহস্যের জন্ম দিয়েছে পুরো বিষয়টি। কেন? সেই কারণ হলো হোয়াই সালাউদ্দিন আহমেদ, এভরি টাইম, এভরিহোয়ার, ইন এভরি কেস, হোয়াই? প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ কেন? বিএনপিতে কি আর কোনো লোক নেই? আইন বুঝেন, সংবিধান বুঝেন, পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, সংসদে তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্ন উত্থাপিত হলে সেই প্রশ্নের চটজলদি প্রেজেন্স অফ মাইন্ড থেকে কিংবা অ্যাকোয়ার্ড নলেজ থেকে সেসব মোকাবেলা করতে পারেন, সেই সবের উত্তর দিতে পারেন, কেউ আর নেই? এই প্রশ্নটি কিন্তু বেশ কয়েকদিন থেকে ঘুরপাক খাচ্ছে, দীর্ঘ সময় থেকে আসলে। কারণ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন শুধু একজন ব্যক্তি, বিএনপির প্রধান মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমেদ। বাকিরা খিস্তি খেয়ে করেছেন মাঠে ময়দানে, এখানে ওখানে, কিন্তু কথা বলেছেন, বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন সালাউদ্দিন আহমেদ। সব বিষয়ে সামনে এগিয়ে এসেছেন সালাউদ্দিন আহমেদ। প্রতিটি প্রশ্নের জবাব দিতে হয়েছে সালাউদ্দিন আহমেদ। কেন? এই প্রশ্ন কিন্তু তখন থেকেই উঠেছে যে বিএনপিতে আর কোনো যোগ্য লোক নেই, একজন মানুষ কেন সব জায়গায়? কারণ কি? তিনি কি নিজের থেকে আগ বাড়িয়ে যাচ্ছেন? তাকে এগিয়ে দেওয়া হচ্ছে? অন্যরা আনফিট, ইনকম্পিটেন্ট, আনকোয়ালিফাইড? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আচ্ছা, তখন তো বিএনপি সরকারে ছিল না, তো সেই প্রশ্ন ওঠার প্রসঙ্গ ভিন্ন। আর এখন যদি সেই প্রশ্ন আবার উঠে যে এখনও বিএনপি সরকার গঠন করেছে, মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে, তারপরেও এখনও সালাউদ্দিন আহমেদ কেন? সব জায়গায় তিনিই কেন? প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি আমরা দেখলাম সেই প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবস থেকে দেখছি আমরা, সেখানেও কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে কিংবা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা নিয়ে, করা না করার সেই দোলাচল নিয়ে কথা যদি কাউকে বলতে হয়, কে বলছেন? সালাউদ্দিন আহমেদ। কেন? এই প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছে। কেন একজন ব্যক্তি সব বিষয়ে কথা বলবেন? কারণ কি? তাকে কি অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া হচ্ছে? কোনো বিশেষ যোগ্যতা সেই জন্যে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আচ্ছা, তো এখন কথা হলো, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ যোগ্য, তার যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। তিনি একসময় আমলা ছিলেন, বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন বিএনপি আমলে, এবং তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার
একান্ত সচিব ছিলেন, এই বিষয়গুলো সবই সত্যি। বিএনপির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, এগুলো সব সত্যি। তিনি রাজনীতিতেও ভালো করেছেন, দক্ষ রাজনীতিবিদ, এগুলো সব সত্যি। সব কিছু মেনে নিলেও বিএনপি থেকে আর কেউ নেই যাকে এই দায়িত্বগুলো দেওয়া যেত। তিনি কেন? তাকে নিয়ে প্রশ্ন উঠত না। তাকে নিয়ে আরও প্রশ্ন উঠেছে তার সেই ভারতে গুম হয়ে থাকার যে বিষয়টি। প্রিয় দর্শক শ্রোতা, তাকে নিয়ে অনেক কথা আছে, অনেক নানা রকম রহস্য তৈরি হয়েছে। 10 বছর তিনি ভারতে ছিলেন। এমনকি ভারত থেকে যখন তিনি কোর্টের আদেশে মুক্ত হলেন, তখনও তিনি সঙ্গে সঙ্গে ফিরে আসেননি। এই বিষয়গুলো নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এমনকি সালাউদ্দিন আহমেদ পর্যন্ত বিভিন্ন সময় বলেছেন, লোক আমাকে রয়ের এজেন্ট বলে, লোক আমাকে অ্যাসালমের লোক বলে, এই কথাগুলো তিনি বলেছেন, লোকেরাও বলেছে। এবং কিছু কিছু বিষয় তিনি, আমি মনে করি, এই ষড়যন্ত্র তত্ত্ব বলি, রহস্য বলি, তিনি উস্কে দিয়েছেন। কিভাবে? তিনি বাংলাদেশে এসে প্রথম যখন সংবর্ধনা গেলেন, অ্যাসালমের গাড়িতে করে তাকে যেতে হয়েছিল এবং তিনি দুঃখ প্রকাশ করেছিলেন সেই জন্যে। তাই লোক যদি মনে করে তিনি অ্যাসালমের লোক, লোক কি ভুল করছে? এই প্রশ্ন তো উঠতেই পারে। আচ্ছা, আর ভারতে দীর্ঘ সময় থাকা, রয়ের এজেন্ট, এই বিষয়গুলো এমনি এমনি হয়নি, এইগুলোর পেছনেও নানান কারণ আছে। এমনকি তার ভারত বসবাসের পূর্ণ বিষয়টি এখনও এই দেশের মানুষ পুরোপুরি জানে না। বিশাল ধোঁয়াশা এখনও তাকে নিয়ে আছে। তো এইসব কারণে লোক মনে করছে যে তিনি যেহেতু রয়ের এজেন্ট, তিনি যেহেতু ভারতের খুব পছন্দের লোক, কাছের লোক, তাকে নিয়ে যেহেতু নানা রহস্য আগে থেকে আছে, তাই তাকে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আগে থেকে সেট করে দেওয়া হচ্ছে। অনেকে তারেক রহমানের জন্য, প্রধানমন্ত্রীর জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন সালাউদ্দিন আহমেদকে, যে সালাউদ্দিন আহমেদ নিজেই একজন ঝুঁকি তারেক রহমানের জন্য, এবং তাকে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসিয়ে দেওয়া, যে তারেক রহমানের অ্যাবসেন্সে যখন তিনি থাকবেন না, বিদেশ সফর করবেন বা অন্য কোনো পরিস্থিতি, তখন সালাউদ্দিন আহমেদ এই পুরো বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন, সংবেদনশীল গুরুত্বপূর্ণ জায়গাগুলো। আর এই জায়গাগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারা মানে ভারতের ইচ্ছা অনিচ্ছায় অনেক কিছু সেখানে ঘটতে পারবে। এই আশঙ্কা অনেকের মধ্যে জন্ম হয়েছে। তাই এই বিষয়টি নিয়ে অনেকে কথা বলছেন। আমি জানি, আমিও যে কথা বলছি বিষয়টি সংবেদনশীল, এই জন্যে আমারও চাকরি যেতে পারে, যদিও আমি কারো চাকরি করি না, আমিও চাকরি হারাতে পারি। এখানে চাকরি হারানো বলতে আমি অন্য কিছু বলছি, অন্য কিছু বোঝাচ্ছি। এনিওয়ে, আমি এসবের পরোয়া করি না। আর এসবের পরোয়া করলে আমি যে কাজটি করি ইউটিউবে, আমি সেই কাজটি করতে পারবো না। বাট এই কাজটি আমি পছন্দ করে বেছে নিয়েছি। কথা আমি বলবো, কথা আমাকে বলতে হবে। আর অনেকেই বলছেন আমার মতো, ঝুঁকি নিয়ে হলে আমরা কথা বলবো। আর আমরা জুলাই অভ্যুত্থান ঘটাতে পেরেছি, এখন বাংলাদেশে কাকে ভয় করবো আমরা? আমি তো কাউকে ভয় করি না। আম নিয়ারিং 60, আমার বয়স 60 হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আর আমি কাকে ভয় করব? ভয় করলে আমি হয়তো আরও আগে করতাম। এখন তো আমার ভয় করবার কিছু নেই। আমার হারাবার ভয় কি? আমার পাওয়ারও তেমন কোনো আশা নেই, হারাবার ভয় নেই। আর আমি রাজনীতি করি না। রাজনীতি করে ভবিষ্যতে কোনো পদ বাগাবো, কোনো সুবিধা নেব, এইসবের কোনো ধান্দা আমার নেই, কোনো কালেই ছিল না। তাই আমার ভয় কাকে? কাউকে না। সো এই যখন পরিস্থিতি, তাই জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এবং নানা ষড়যন্ত্র তত্ত্ব নানা জায়গা থেকে উত্থাপিত হওয়া, সেগুলো খুব স্বাভাবিক। সো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর উত্তর আমরা হয়তো এক্ষুনি পাবো না, কেন কি হচ্ছে আর কেন সালাউদ্দিন আহমেদ সব জায়গায়, এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যৎ আমাদের বলে দেবে। সেই পর্যন্ত আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য।